একটা গোয়েন্দা গল্প বলে আপনাদের শোনাবো। ডক্টর ফণিভূষণের ফর্মুলা, স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। ট্রেনে ওঠার সময় আমাদের কামরার প্যাসেঞ্জার লিস্টের চোখ বুলাতে প্রথম চমক। আমাদের গ্রুপের এক সহযাত্রীর নাম ডক্টর এম.ভি. পাল। মেঘনাথকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ইনি সেই ডক্টর ফণিভূষণ পাল নন তো, যার ক্যান্সার রোগ গবেষণা ইতিমধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে? সেটা ভদ্রলোককে না দেখে, শুধুমাত্র নামের আদ্যাক্ষর দেখে কি বোঝা সম্ভব অর্ণব? ইনি তো কোনো ফণির ভূষণ পালও হতে পারেন। বলতে বলতে ট্রেনের কামরায় উঠে পড়ল মেঘনাথ, অগত্যা আমিও। ফার্স্ট ক্লাস 2 টায়ার কম্পার্টমেন্টের একটি কূপের বাঁ দিকের ওপর নিচেটা আমাদের দুজনের। আমাদের সামনের সিটে বসে এক বৃদ্ধ, এক মাথা ধপধপে পাকা চুল, পরনে প্যান্ট শার্ট, চোখে হাই পাওয়ারের চশমা। নমস্কার ডক্টর পাল। মেঘনাথ কুপিতে ঢুকে ভদ্রলোকে সম্ভাষণ করল। একটু অবাক হলাম, মেঘনাথকে কখনো গায়ে পড়ে কারোর সঙ্গে কোনোদিন আলাপ করতে দেখিনি। তার মানে যা ভেবেছি তাই। ভদ্রলোক বিখ্যাত বিজ্ঞান গবেষক ডক্টর ফণিভূষণ পালই বটে। নমস্কার মেঘনাথ বাবু। ডক্টর পালও দুহাত তুলে নমস্কারের ভঙ্গি করে বললেন, যাত্রী তালিকায় দেখলাম আপনি আর অর্ণববাবু আমার সহযাত্রী। সত্যি বলতে কি একটু ভরসাই পেলাম। আমি বললাম, আপনি আমাদের চেনেন? রহস্যবিধি মেঘনাথ ভরদ্বাজ আর তার সহযাত্রী অর্ণব সেনের নাম বোধ করি আজ অনেকেই জানে। ডক্টর ফণিভূষণ পাল একটু হেসে বললেন। মেঘনাথ এর মধ্যে আমাদের সুটকেসটা সিটের তলায় ঢুকিয়ে দিয়ে জাঁকিয়ে বসেছে। বলল, ডক্টর পাল, আপনার একটা কথার মধ্যে কেমন যেন গন্ধ পেলাম মনে হচ্ছে। গন্ধ পেলেন? হ্যাঁ, রহস্যের গন্ধ। ঠিক বুঝলাম না, একটু যদি পরিষ্কার করে বলেন। ডক্টর ফণিভূষণ বললেন, ওই যে আপনি বললেন না, আমাদের সহযাত্রী হিসেবে পেয়ে আপনি ভরসা পেয়েছেন, তার মানে কোনো কারণে এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করছেন না, তাই তো? ডক্টর ফণিভূষণ হাসলেন। এবার ওর হাসিটা বিষণ্ণ মনে হলো। তারপর বললেন, আপনি সত্যিই কত বড় গোয়েন্দা, আপনার এই একটা অবজারভেশন তার নমুনা পেলাম। মেঘনাথ উত্তরে কি একটা বলতে যাচ্ছিল, তার আগেই আমাদের কূপেতে চতুর্থ সহযাত্রীটির আগমন ঘটল। বছর 30 বয়সী এক যুবক। ও বাঙালি বলেই মনে হলো। হাতে শুধু একটা অ্যাটাচি আর ওয়াটার বটল। কূপেতে ঢুকে আমাদের সকলের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করেই সোজা ডক্টর ফণিপালের মাথার উপর যে খালি বাংটা ছিল তার উপরে উঠে গেল। এরপর অ্যাটাচি থেকে একটা টিফিন বক্স বার করে তা থেকে কয়েক চাপাটি নিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে ওয়াটার বোতল থেকে জল খেলো, মুখ মুছলো, তারপর লম্বা হয়ে শুয়ে পড়ল। একটু বাদে শুরু হলো তার নাসিকা গর্জন। আশ্চর্য লোক তো, না বলে পারলাম না। সম্ভবত সেলসের কাজে যাচ্ছে। মেঘনাথ বলল, এভাবে এদের নিত্য ট্রেনে যাতায়াত করতে হয়, তাই এটা এদের কাছে একরকম রুটিন ব্যাপার। মেঘনাথের কথার মধ্যে হঠাৎ সেই যুবকটির নাসিকা গর্জন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। লক্ষ্য করলাম, চোখ খুলে তাকালো, কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আমাদের দিকে, তারপর নিঃশব্দে চোখ বুজিয়ে ফেলল। ওর চাউনিটা কিন্তু আমার খুব স্বাভাবিক মনে হলো না। ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করেছে। দুপাশে অন্ধকারের মধ্যে মাঝে মাঝে আলোর ঝলক পেছনে সরে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে একটার পর একটা লোকাল স্টেশন। মেঘনাথ বলল, ডক্টর পাল, আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না। আমাদের দেখে আপনি ভরসা কেন পেলেন? অবশ্য জানাতে কোনো অসুবিধে থাকলে? না না, অসুবিধা কিসের? কথাটা বললেও ডক্টর পাল একটু যেন ইতস্তত করলেন। তারপর বললেন, তার আগে বলুন আপনি কত দূর যাবেন? বেনারস। মেঘনাথ বলল, আসলে আমার এই বন্ধুটির এর আগে নাকি বেনারস গিয়েও সারনাথ আর রামনগর দেখা হয়নি। ওরই তাগাদায়। কথাটা ঠিক? এ সময় মেঘনাথের হাতে কোনো কেস ছিল না। মেঘনাথকে প্রস্তাবটা দিতেই ও যে এক কথায় রাজি হয়ে যাবে ভাবতে পারিনি। জিজ্ঞেস করতে পারি আপনি কোথায় চলেছেন? মেঘনাথ ডক্টর ফণিভূষণ পালকে প্রশ্ন করল। এলাহাবাদ। ডক্টর পাল বললেন, ওখানে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের একটা কনফারেন্সে যোগ দিতে।